জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশ ও ভারতের বিরোধ নতুন কিছু নয়। এক দশকেরও বেশি সময় ধরে আলোচনা, প্রতিশ্রুতি আর কূটনৈতিক তৎপরতা চললেও আজ পর্যন্ত বাস্তব কোনো সমাধান আসেনি। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে একেবারেই। কারণ তিস্তার আলোচনায় সরাসরি প্রবেশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং এশিয়ার অন্যতম প্রভাবশালী শক্তি চীন। বেইজিং এখন শুধু উন্নয়ন সহযোগিতার প্রস্তাব দিচ্ছেই না, বরং এমন কিছু ভাষা ব্যবহার করছে যা কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চীন বলছে বাংলাদেশ ও চীনের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এই সম্পর্ক তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। প্রশ্ন হচ্ছে, এই তৃতীয় পক্ষ আসলে কে? ভারতকে কি পরোক্ষভাবে বার্তা দিল বেইজিং? তিস্তা কি এখন শুধু একটি নদী উন্নয়ন প্রকল্প, নাকি এটি দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আজকের এই প্রতিবেদনে আমরা জানব তিস্তা প্রকল্প নিয়ে চীনের প্রকৃত অবস্থান আসলে কি, কেন ভারতের জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে, তারেক রহমানের চীন সফরের পর কি নতুন বাস্তবতা তৈরি হয়েছে এবং বাংলাদেশের জন্য এর অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব আসলে কতটা। তো চলুন শুরু করি বিস্তারিত। বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচ এবং জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিস্তা নদী। কিন্তু শুষ্ক মৌসুমে পানির সংকট উত্তরাঞ্চলের লাখো মানুষের জন্য দীর্ঘদিনের বাস্তবতা। বাংলাদেশ বহুবার ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করতে চেয়েছে। 2011 সালে একটি ঐতিহাসিক চুক্তি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে সেই চুক্তি আর বাস্তবায়িত হয়নি। এরপর কেটে গেছে 15 বছরেরও বেশি সময়, কিন্তু তিস্তার পানি এখনও অনিশ্চয়তার মধ্যেই পড়ে আছে। এই বাস্তবতায় চীনের অবস্থানকে অনেকেই কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন বলেছেন, চীন বাংলাদেশের তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত। তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল, এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। আন্তর্জাতিক কূটনীতিতে এমন শব্দচয়ন সাধারণত ইঙ্গিতপূর্ণ বার্তাই বহন করে। বিশেষজ্ঞদের মতে তিস্তা ইস্যুতে চীনের এই ভাষা আসলে ভারতের সংবেদনশীল অবস্থানের প্রতি পরোক্ষ এক ইঙ্গিত। কারণ তিস্তা শুধু নদী নয়, এটি ভারত বাংলাদেশ সম্পর্কের একটি অমীমাংসিত অধ্যায় এবং একই সঙ্গে এটি এখন চীনের জন্য একটি নতুন কৌশলগত প্রবেশদ্বার। তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর এই বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। 25 ও 26 জুন অনুষ্ঠিত সেই সফরের দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, চীন তার সক্ষমতার মধ্যে থেকে তিস্তা প্রকল্পে সহযোগিতা করবে। এছাড়া দুই দেশ সম্মত হয়েছে সমন্বিত নদী ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ড্রেজিং, দুর্যোগ পূর্বাভাস এবং দীর্ঘমেয়াদী পানি সম্পদ পরিকল্পনায় একসঙ্গে কাজ করতে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, বন্যা ও খরার ঝুঁকি কমবে, নতুন শিল্প ও অর্থনৈতিক কার্যক্রমেরও সুযোগ তৈরি হবে। অন্যদিকে চীনের জন্য এটি হবে দক্ষিণ এশিয়ায় তাদের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করার একটি সুবর্ণ সুযোগ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় চীন দীর্ঘমেয়াদে সহযোগিতা অব্যাহত রাখবে। এর পাশাপাশি উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
মোংলা বন্দরের আধুনিকায়ন, চট্টগ্রামে চীনা শিল্পাঞ্চল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় নতুন বিনিয়োগ, বাংলাদেশি পণ্যের শতভাগ শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে সহযোগিতা, এমনকি ব্রিক্স এবং এসসিওতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়েও ইতিবাচক অবস্থান নিয়েছে বেইজিং। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, ঢাকা ও বেইজিংয়ের সম্পর্ক এখন শুধু অর্থনৈতিক সহযোগিতার পর্যায়েই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে কৌশলগত অংশীদারিত্বের নতুন মাত্রা পাচ্ছে। এদিকে জাতীয় সংসদে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ করা হবে এবং চীনের সহযোগিতা নিয়েই এই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি নতুন করে তিস্তা চুক্তির বিষয়ে অন্য কোনো উদ্যোগ নিতে পারে, নাকি চীনের উপস্থিতি তিস্তা ইস্যুকে দক্ষিণ এশিয়ার বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতার অংশে পরিণত করবে? কারণ বাস্তবতা হলো, তিস্তার পানি যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিস্তার রাজনৈতিক মূল্য, এবং সেই মূল্য এখন আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টিতেও ক্রমশ বাড়ছে। একসময় তিস্তা ছিল শুধু একটি নদী, আজ এটি হয়ে উঠছে উন্নয়ন, কূটনীতি এবং ভূ রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। বাংলাদেশ উন্নয়ন চায়, ভারত চায় তার কৌশলগত প্রভাব অটুট থাকুক, আর চীন চাইছে দক্ষিণ এশিয়া তার উপস্থিতি আরও বিস্তৃত করতে। ফলে তিস্তা এখন কেবল নদীর পানি নয়, এটি হয়ে উঠেছে প্রভাব, অংশীদারিত্ব এবং আঞ্চলিক শক্তির নতুন এক প্রতিযোগিতার নাম। এখন দেখার বিষয়, তিস্তা কি অবশেষে উত্তরাঞ্চলের মানুষের জীবন বদলে দিতে পারবে, নাকি এটি দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক সংঘাতের প্রতীক হয়ে উঠবে? প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? লিখে আমাদের জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।